এর কি কারণ থাকতে পারে যে আমেরিকা পৃথিবীর সবথেকে বড় অয়েল প্রোডিউসার হওয়ার পরেও নিজেদের তেল তারা চাইলেও ব্যবহার করতে পারবে না? এটা অনেকটা তেমনই যেমন একজন কৃষক নিজের জমিতেই ফসল উৎপাদন করে, আবার সেই ফসল ইউজ করতে গেলেই তাকে আরেকজনের সামনে হাত জোড় করতে হয়। আমরা আসলে যে পৃথিবীতে বাস করি, এখানে সামনে যা দেখা যায় আর পেছনের বাস্তবতা সবসময় ভিন্নই হয়। একইভাবে চীন থেকে প্রতি বছর লাখ লাখ কন্টেইনার আমেরিকাতে যায়, কিন্তু সেগুলোকে আমেরিকা কেন ময়লার স্তূপে ফেলে দেয়? আর এই সব কিছুর মাঝখান থেকে ইরান বোয়িং 777 বিমান কিভাবে স্মাগলিং করে গোটা পৃথিবীর সামনে দিয়ে? তো চলুন আজকের এপিসোডে এসবই জানা যাক। পৃথিবীর সমুদ্রপথে লাখ লাখ জাহাজ চলছে, আর সেই সব জাহাজের কাঁধে করেই টিকে আছে আমাদের সভ্যতার অর্থনীতির 90%। মুহূর্তেই হাজার হাজার কন্টেইনারবাহী জাহাজ বিশাল সাগর পাড়ি দিচ্ছে, আর প্রতিটা জাহাজের উপরে রয়েছে হাজার হাজার লোহার বাক্স। আপনি যে পোশাক পরেন, যে মোবাইল হাতে নিয়েছেন, সেগুলো কখনো না কখনো এই বক্সের ভেতরে ছিল। হ্যাঁ, দূর থেকে মনে হয় কন্টেইনারে করে মাল আসবে, খালি কন্টেইনার ফিরে যাবে, সবকিছু যেন একদম পরিকল্পনা মাফিক। কিন্তু বাস্তবে এই প্রবাহে এমন এক অসামঞ্জস্য লুকিয়ে আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। চীন যেন গত কয়েক দশকে পুরো পৃথিবীর কারখানা হয়ে উঠেছে। তাদের বিপুল পরিমাণ রপ্তানি আর সীমিত আমদানি মিলে তৈরি হয়েছে বিশাল এক বাণিজ্য সাম্রাজ্য। তো এই কন্টেইনারের স্তূপ যখন ইউরোপ বা আমেরিকার বন্দরে পৌঁছায়, তখনই শুরু হয় সমস্যার আসল মঞ্চ। ইউরোপের গোটা দেশ মিলিয়ে ব্যবসার লাভ চীনের তুলনায় খুবই অল্প, আর আমেরিকার ক্ষেত্রে ছবিটা আরো ভিন্ন। বিশ্বের সবচাইতে বড় ভোক্তা এই দেশটা আমদানি করে অনেক, কিন্তু রপ্তানি খুবই কম করে। ফলে চীন থেকে যত কন্টেইনার আসে তার মধ্যে 40% কন্টেইনার পণ্য ভরে নিয়ে আবার ফিরে যায়। কিন্তু তাহলে বাকি 60%-এর গন্তব্য কোথায়? এমন না যে সব কন্টেইনারই খালি অবস্থায় ফিরে যায়, কারণ খালি কন্টেইনার পাঠানো মানে অতিরিক্ত খরচ। প্রত্যেকটা খালি ডিব্বা চীনে ফেরত পাঠাতে প্রায় $3000 লাগে, এবং সেটা জাহাজের মূল্যবান জায়গা দখল করে রাখে। অথচ একটা পরিপূর্ণ কন্টেইনার থেকে $1,00,000 আয় হতে পারত। এমনকি চীন নিজ দেশে নতুন কন্টেইনারও তৈরি করে ফেলতে পারে মাত্র $2000-এ। তাই পুরনো বক্স ফেরত পাঠানোর কোনো প্রয়োজন অনুভব করে না তারা। ফলাফল, প্রতি বছর অনেক নতুন কন্টেইনার তৈরি হয়, অথচ পুরনো দেশের বন্দরে এবং শহরের আশপাশে জংধরা অবস্থায় সেগুলো পড়ে থাকে। কেউ কেউ সেগুলো কিনে নিয়ে সস্তা গুদাম আর ছোট ছোট বাড়ি বানায়, কেউ বা গলিয়ে সেগুলো থেকে ইস্পাত বের করে, কিন্তু সেগুলোর বিশাল একটা অংশ আনইউজড থেকে যায়। এসব লোহার জংধরা পাহাড় যেন বিশ্ব বাণিজ্যের অসামঞ্জস্যতার এক নিঃশব্দ স্বাক্ষর। এই বৈশ্বিক বাণিজ্যের অন্য প্রান্তে রয়েছে আমেরিকার তেলের রহস্য। দেশটা আজ বিশ্বের সবচাইতে বেশি তেল নিজেরা উত্তোলন করে, কিন্তু এদের নিজস্ব তেল তারা পুরোপুরি ব্যবহার করতে পারে না। প্রথম কারণ, তেলের প্রকৃতি। আমেরিকার মাটি থেকে যে তেল বের করা হয় সেটা হালকা এবং পাতলা, যাকে বলা হয় লাইট ক্রুড। কিন্তু দেশটার অধিকাংশ রিফাইনারি নির্মিত হয়েছে ভারী আর ঘন তেল পরিশোধনের জন্য। একসময় আমেরিকা মেক্সিকো এবং ভেনিজুয়েলা থেকে গাঢ় তেল আমদানি করত, সেই অনুযায়ী সেখানে যন্ত্রপাতিও বানানো হয়েছিল। তবে এখন সেই যন্ত্রপাতি বদলে হালকা তেল প্রক্রিয়াকরণের যোগ্য করতে গেলে $200 বিলিয়নেরও বেশি বিনিয়োগ দরকার, যা খুব কম সময়ে করাও সম্ভব না। তাই তারা হালকা তেল উচ্চ দামে বিদেশে বিক্রি করে দেয় এবং কম দামে ভারী তেল বিদেশ থেকে আমদানি করে। দ্বিতীয় কারণটা অবকাঠামোগত সংকট। তেল যেখানে আবিষ্কৃত হয় এবং যেখান থেকে তোলা হয় সেখান থেকে রিফাইনারি পর্যন্ত তাদের পর্যাপ্ত পাইপলাইন নেই। উদাহরণ হিসেবে টেক্সাসের তেলের সাগর থাকলেও পূর্ব উপকূলের রিফাইনারিগুলোতে পৌঁছানোর জন্য তাদের যথেষ্ট পাইপলাইন নেই। ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যেরও নিজেদের পাইপলাইন অবকাঠামো না থাকায় সেখানকার প্রায় 70% জ্বালানি আমদানির উপর নির্ভর করে। ফলে দেশটার মাটির নিচে তেল থাকলেও সেটা সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। যাই হোক, এখন আমরা যদি নিষেধাজ্ঞা আর অবরোধের রাজনীতির দিকে চোখ ফেরাই, তাহলে দেখা যাবে এক অন্য নাটকীয় কাহিনী। ইরান বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার মধ্যে আছে। তারা আমেরিকার বা তাদের মিত্রদের কাছ থেকে কোনো কিছু কিনতে বা বিক্রিও করতে পারবে না। তবুও দেখা যায় ইরানের গ্রেট এয়ার নামের একটা বেসরকারি এয়ারলাইনে অনেকগুলো আমেরিকান বোয়িং এবং ইউরোপিয়ান এয়ারবাস উড়োজাহাজ ব্যবহার করছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এই গল্পের প্রতিটা পাখি যেন রোমাঞ্চকর সিনেমার মতো। 2024-25-এ দেখা যায় 5টা বোয়িং 777 হঠাৎ করেই ইরানের হাতে এসে গেছে। মূলত এসব উড়োজাহাজ ছিল সিঙ্গাপুর এয়ারলাইন
এয়ারলাইন্সের। দীর্ঘদিন সেগুলো অস্ট্রেলিয়ার মরুভূমিতে পরিত্যক্ত অবস্থায় ছিল। ইরান সরাসরি এগুলো কিনতে পারত না, কারণ নিষেধাজ্ঞা ছিল অনেক কড়া। তাই প্রথমে একটা আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান এগুলো কিনে নেয়। পরবর্তীতে কাগজপত্রে সেগুলোকে বিক্রি দেখানো হয় মাদাগাস্কার আর কম্বোডিয়ার দুইটা মিথ্যা কোম্পানির নামে। আসলে এই প্রতিষ্ঠানগুলোর কোনো বাস্তব অস্তিত্ব ছিল না, সবই ছিল নামমাত্র, শুধুমাত্র নিষেধাজ্ঞা এড়ানোর জন্য। তারপর যখন এই উড়োজাহাজগুলো মাদাগাস্কারের নামে চলে আসে, তখন সেগুলো মার্কিন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর উড়োজাহাজগুলো মেইনটেনেন্সে যাওয়ার অজুহাতে পাইলট ফাইল করে কেনিয়ার দিকে যাত্রা শুরু করে, কিন্তু আফগানিস্তানের আকাশসীমায় প্রবেশ করেই তারা ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় এবং রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর গন্তব্য বদলে তারা পৌঁছে যায় ইরানের বিভিন্ন বিমানবন্দরে। যতদিনে বিশ্বের অন্যান্য দেশ এগুলো বুঝে ওঠে, ততদিনে এগুলো ইরানের গ্রেট এয়ারের বহরে মিশে গেছে। আইন অনুসারে যুক্তরাষ্ট্রেরও তখন কিছুই করার নেই, কারণ এসব কেনাবেচার নথিতে ইরানের কোনো নাম নেই। সবকিছুই হয়েছে তৃতীয় পক্ষের মাধ্যমে। এসব ঘটনাই আমাদেরকে মনে করিয়ে দেয় আসলে বিশ্ব অর্থনীতি কতটা অনিশ্চিত। দূরে কোথাও ঘটে যাওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার আমার জীবনে প্রতিদিনই পড়ে। তাই ভবিষ্যতে যখন কারো মুখে তেলের দাম বৃদ্ধি বা পণ্যের ঘাটতির কথা শুনবেন, তখন মনে রাখবেন সেই বাস্তবতার পেছনে রয়েছে জাহাজ, আইন আর কূটনীতির এক জটিল গল্প।